আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শাহনাজ রেজা অ্যানি। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৫টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। মোট ৩৪৯ ভোটের মধ্যে ৩৪৩টি ভোট পড়ে। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম পেয়েছেন ৮৮ ভোট। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করেন। সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের গেজেট দ্রুত প্রকাশ করা হবে। তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি সেই দক্ষতাকে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। গতকাল রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফ্রম স্কিল টু অপরচুনিটি শীর্ষক চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। তথ্যমন্ত্রী বলেন, শুধু চাকরির জন্য দক্ষ জনশক্তি তৈরি করলেই হবে না, নতুন কর্মসংস্থান তৈরি ও চাকরির বাজার সম্প্রসারণেও গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, দেশের বিপুল জনসংখ্যার জন্য শুধু প্রচলিত চাকরির ওপর নির্ভর করলে চলবে না, শিল্প, প্রযুক্তি ও উৎপাদনের নতুন ক্ষেত্র তৈরি করতে হবে। তরুণদের ক্যারিয়ার গড়ার পাশাপাশি জাতীয় স্বার্থের বিষয়েও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তরুণদের নৈতিকতা, দর্শন ও দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা সম্পর্কে ধারণা দেওয়ার ওপর গুরুত্ব দেন তথ্যমন্ত্রী। অনুষ্ঠানে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড নাজনীন কাউসার চৌধুরী এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক ড মোহাম্মদ শহীদুজ্জামান বক্তব্য প্রদান করেন। আধুনিক ভূমি ব্যবস্থাপনা সহজীকরণ ও ভূমি রাজস্ব আদায় বৃদ্ধিতে করণীয় নির্ধারণে শরীয়তপুরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এজেএম সালাউদ্দিন নাগরী। কর্মশালায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়ন ও রাজস্ব আদায় বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে জেলার রাজস্ব প্রশাসনের উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। পরে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম পরিদর্শন করেন। এছাড়া শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়ন ভূমি অফিস ও উপরগাঁও আদর্শ গ্রাম পরিদর্শন করেন তিনি। এ সময় সেবা গ্রহীতাদের সহজে ভূমি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন চেয়ারম্যান। জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুর সদর কোর্ট পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম.এ. জলিল। গতকাল সকালে তিনি মাদারীপুর পৌঁছালে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা প্রশাসনিক পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান। পরে সদর কোর্টে পৌঁছালে কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ এনামুল হক তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি কোর্টের বিভিন্ন অফিস কক্ষ ও মালখানা ঘুরে দেখেন। মালখানায় সংরক্ষিত জব্দকৃত আলামত পরিদর্শন করে সেগুলো যথাযথভাবে সংরক্ষণেরও নির্দেশ দেন। এছাড়া কোর্টের বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা এবং কর্মকর্তা ও সদস্যদের কর্মপরিবেশের খোঁজ খবর নেন তিনি। পরিদর্শন শেষে বিচারিক আদালতের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও দায়িত্ব পালনে সবাইকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান অতিরিক্ত ডিআইজি এম.এ. জলিল।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটোর সভাপতিত্বে অনুষ্ঠানে কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ শেখ সেলিম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এবার শুনুন কৃষি সংবাদ। গোপালগঞ্জে খরিফ ২ মৌসুমে ১,৬৬৮ হেক্টর জমিতে সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ঘের পাড়ে প্রায় ৫০০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। কৃষি সংশ্লিষ্টরা জানান, এসব সবজি আগামী ১৫ দিনের মধ্যে বাজারে উঠবে। তখন বাজারে সবজির সরবরাহ বাড়বে। এতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সবজির দাম চলে আসবে বলে আশা করেছেন সংশ্লিষ্টরা। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়। শ্রোতা বন্ধুরা,